সদ্যগত হওয়া নিজের মায়ের মৃতদেহ রাখার জন্য টানানো সামিয়ানাতে দাঁড়িয়ে নিজের বিয়ে হলো। কথাটা শুনতে যতটা তিক্ত মর্মান্তিক লোমহর্ষক লাগছে, তার চেয়ে তীব্রতর যন্ত্রণা হয়েছে মোহরের। নিজের মায়ের লাশের সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ অজানা একটা ছেলেকে কবুল বলে নিজ স্বামীরূপে স্বীকৃতি দিতে বুকে ভস্ম হৃদয়ে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে গেছে। মুখ বুজে সহ্য করে নেওয়া অভ্যন্তরীণ যন্ত্রণা দাবদাহন ছাড়খাড় করে দিচ্ছে সম্পূর্ণ সত্তাকে। অগ্নি অশ্রুতে সিক্ত চোখ জুড়ে বুঝে ঘাড় এলিয়ে দিল গাড়ির সিটে। তৎক্ষণাৎ মস্তিষ্ক বায়োস্কোপের স্লাইডের মতো স্মৃতির পর্দায় ভাসিয়ে তুলল কিছুক্ষণ আগের ঘটনা। এত বড় জুলুম আমার উপর করবেন না চাচা, আপনার পায়ে পড়ি। আমার মায়ের মুখটা একবারের মতো আমাকে একবার দেখতে দেন। আপনি যা শাস্তি দেবেন আমি তাই মেনে নেব, তবু আমার উপর এতটা নিষ্ঠুর হবেন না। গগন বিদারী কান্নার আহাজারিতে পুরো বাড়ির চৌহদ্দি জুড়ে উত্তাপ বয়ে গেল, কিন্তু তাতে গলল না কতগুলো পাষাণ মানুষের মন। এক ঝটকায় সরিয়ে দিল মোহরকে। প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত শরীরে ধাক্কা সামলাতে না পেরে ছিটকে পড়ল উঠোনের মধ্যিখানে। বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে, অথচ একটা বার কেউ ওকে তোলার জন্যে হাত বাড়িয়ে দিল না। ব্যথা আঘাতে জর্জরিত শরীরটা নিয়ে কোনো মতে উঠে দাঁড়াতে গেলে দিলারা বেগম ছুটে এসে ওর কোণে চেপে ধরল। ব্যথা জায়গার উপরে চাপ পড়ায় সারা শরীর ঝিম দিয়ে উঠল। কিন্তু যে আঘাতটা সে পেয়েছে, এর চেয়ে শরীরের কেন জীবনের আর কোনো আঘাতই বড় হতে পারে না। জীবনের শেষ সম্বলটাও তো সে হারিয়ে ফেলেছে। এই মেয়ে, এই মুখপুরি কোথাকার, লজ্জা করলো না তোর রাত বিরেতে বেলালাপনা করে বেড়াতে? বল, বাড়ির মান ইজ্জত সব আজ হাটে বেচে দিলি সর্বনাশা তুই। কেন এসেছিস বল? এই মুখ নিয়ে বাড়ির দোরগোড়া পড়িতে তোর লজ্জা হলো না? ফ্যাঁস ফেঁসে গলায় চিৎকার করে বলল মোহরের চাচি দিলারা। কিন্তু কথাগুলোতে মোহরের একেবারেই আতে ঘা লাগেনি, বরং ও ধপ করে মাটিতে বসে দিলারা বেগমের পা ঝাপটে ধরে বলল, চাচি, তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, যা খুশি বলো, মারো কাটো, শুধু একটা বার আমার মায়ের মুখটা দেখতে দাও। আমার মা ছাড়া যে আমার আর কেউ নেই চাচি। কান্নার হিরকে কেঁপে উঠল সারা শরীর মোহরের। দুর্বল হাত দিয়ে দিলারার পরনে জামাটা খামচে বসে রইল। এই কথাটা আগে মনে হয়নি? বিছানায় শয্যাশায়ী মাকে রেখে যখন রাতবিরেতে ফষ্টি করে বেড়াচ্ছিলি, তখন মনে হয়নি যে মা ছাড়া কেউ নেই? আশেপাশে সমাগমের মাঝে যেন কথার তুবড়ি ছুটে গেল। যে যার মতো মোহরকে গালমন্দ করতে লাগলো। রহমান শিকদার ক্ষিপ্ত শরীরে ছুটে আসলো, মোহরকে তুলে দাঁড় করিয়ে বলল, কোথায় ছিলি বল? কাল সারা রাত কোথায় ছিলি তুই? কার সাথে ছিলি? ওই ছেলেটা, তাই না? সেদিন রাতে যে ছেলেটার সাথে তোকে দেখেছিলাম, ওর সাথে ছিলি তুই? এত বড় ধিঙ্গি মেয়ে সারা রাত বাইরে থেকে এখন বাড়ি ফিরছে, এলাকা মান সম্মান কিছুই রাখলি না তুই আমার। চাচা, তুমি বিশ্বাস করো, আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার সম্মানে আঘাত লাগবে। তুমি কি আমাকে চেনো না বলো? আমাকে একবার বলতে দাও কালরা। মোহরের কথাটা সম্পূর্ণ শুনবার আগেই মুখ বিকৃত করে অন্যদিকে সরে গেল রহমান। মোহর অসহায়ের মতো চাচা সরে যাওয়ার দিকে চেয়ে মুখ ঘুরিয়ে চাচের দিকে তাকালো। সেও মুখ বাঁকিয়ে উঠে বারান্দায় গিয়ে বসলো। আশেপাশে সবাই মোহরের দিকে তিক্ত ক্ষোভ পূর্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ওদের এমন নজর যেন তীরের মতো বিঁধে গেল ওর শরীরে, তবুও সেসব গ্রাহ্য করল না। টলমল পায়ে এগিয়ে গেল বারান্দায় এক কোনায় মাথায় হাত দিয়ে নিষ্প্রাণ চোখ মুখে বসে থাকা মেয়েটির দিকে। পাশে একটা 2 বছরের বাচ্চা বসা। বাচ্চাটা মায়ের এমন অবস্থার মানে বুঝতে না পেরে কাছে, আবার জামা টেনে গা বয়ে উঠছে। তবুও কোনো নড়চড় নেই মেয়েটির। প্রাণহীন মোমের পুতুলের মতো বসে আছে একভাবে। মোর ছুটে ওর সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে বলল, বুবুরে, তুই তো আমার কথা শোন। আমি জানি আর কেউ আমায় বিশ্বাস করুক না করুক, তুই ঠিকই করবি বল। তোর পুতুল তো এমন কিছুই করতে পারে না বল, যাতে তোদের মান সম্মান নষ্ট হয়। তুই ওদের বল না আমাকে মায়ের কাছে যেতে দিতে। মায়ের ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে, তো দেরি করলে মায়ের শরীর খারাপ করবে। মা নেই পুতুল, মা আর নেই। আর কোনো ওষুধ মার লাগবে না কখনো। দুনিয়াবি সকল কিছুর ঊর্ধ্বে চলে গেছে মা। তুই এসব কি পাগলের মতো বলছিস বুবু? মা কোথায় যাবে? মরে গেছে মা, মরে গেছে, চিৎকার করে উঠল মোহরের বুবু। বাচ্চাটা ভয়ে সিটিয়ে গেল এক কোনায়। উঠে দাঁড়িয়ে আবারও চিৎকার করে মোহরের দিকে আঙ্গুল তুলে বলল, মরে গেছে মা। তুই যখন অসুস্থ বিছানাগত মাকে রেখে সারা রাত বাইরে ফুর্তি করে বেড়াচ্ছিলি, তখনই মরে গেছে মা। ছেড়ে চলে গেছে আজীবনের জন্য। এবার যা, ইচ্ছে মতো মজা করে বেড়া, কেউ তোর পথের কাটা হবে না। প্রচণ্ড চিৎকারে হাঁফিয়ে উঠল মেয়েটার শরীর। দম ভারী হয়ে আসতে লাগলো। তখনই পাশ থেকে তার স্বামী এগিয়ে এসে এক হাতে ওকে ধরে বলল, শান্ত হও মিথিলা। তুমি এমন ভেঙে পড়লে, অস্থির হলে বাবুর কি হবে? তবে সেসব কথা মোহরের কানে যাচ্ছে না। মিথিলার বলা কথাগুলো সূর্যের মতো বিঁধে গেল কথাগুলো মোহরের কানে।
দুহাত কানে চেপে চিৎকার করে উঠল। এদিক ওদিক তাকিয়ে পাগলের মতো বিড়বিড়ালো, মায়ের কিছু হয়নি, আমার মা আছে, মা তো ঘরেই শুয়ে আছে। এক্ষুনি মা বলবে যে তার মেয়ে কোনো পাপ করেনি, এক্ষুনি বলে বিড়বিড় করতে করতে সামনে এগিয়ে গেল। বারান্দার সামনে থাকা মানুষের ভিড়কে দু হাতে ঠেলে ঘরের মধ্যে ঢুকতেই পা দুটো থমকে গেল। লোকজনের ভিড়ে গিজ গিজ করছে ছোট্ট ঘরটা। গ্রীষ্মের উত্তাপ গরমে শিথিল হয়ে গেল মোহরের সমস্ত শরীর। ওর সামনে বিছানাতে চোখ বুজে শুয়ে আছে একটা নিষ্পাপ চেহারা, যেন দুনিয়াবি কোনো চিন্তা তার মস্তিষ্কে প্রবেশ করতে পারছে না। শান্তির ঘুমিয়ে আছে। এক পা করে মোহর এগিয়ে গেল। বিছানার এক কোণায় বরফের মতো দাঁড়িয়ে গেল। উপস্থিত মহিলারা মোহরকে দেখে নাক সিটকাচ্ছে, নানান কটূক্তি ছুড়ে দিচ্ছে, কিন্তু তা মোহরের কান অবধি পৌঁছাতে পারছে না। এক ঝাঁক ভ্রমণের ভো ভো শব্দের মতো শোনাচ্ছে সবার কণ্ঠস্বর। মোহর খানিক ঠায় পাথর মূর্তির মতো হাত বাড়িয়ে দিল শয্যাশায়ী মানুষটার পায়ের দিকে। আকুল তৃষ্ণে আঘাতে জর্জরিত হাতটা শৈথিল্য পা স্পর্শ করার আগেই এক টান দিয়ে ছিটকে সরিয়ে আনলো কেউ। ধাতস্থ হওয়ার আগেই মিথিলা টেনে হিস্ট্রে ঘর থেকে বের করে এক ঝটকা উঠোনে ফেলে দিল মোহরকে। বাজখাই গলায় চেঁচিয়ে বলল, খবরদার, তুই যদি তোর ওই নোংরা হাতে মাকে স্পর্শ করেছিস, তোর জন্য, একমাত্র তোর জন্য মা আমাদের ছেড়ে চলে গেছে। তোর মুখটা পর্যন্ত দেখতে চাই না আমি। মোহর বিস্ফোরিত চোখে তাকালো মিথিলার দিকে। যে বোন নিজের চেয়েও বেশি ভালোবাসত, তার এমন অমানুষিক ব্যবহার কিছুতেই সহ্য হলো না মোহরের। ও উদ্ভ্রান্তের মতো উঠে গিয়ে মিথিলার দু হাত ধরে বলল, বুবু রে, তুই এভাবে বলিস না। মা আর তুই ছাড়া আমার কেউ নেই। সারা দুনিয়া আমাকে ভুল বুঝুক, তুই অন্তত নিজের বোনকে ভুল বুঝিস না বুবু। একবার দেখ, তোর পুতুল কখনো এমন করতে পারে না বুবু। আমার দিকে তাকা একবার বুবু। মোহরের এমন বুক ফাটা কান্নায় মিথিলা নিজেকে পাষণ্ড করে আর ধরে রাখতে পারল না। অন্তরে কিছুটা রহম এলো যেন, কিন্তু নিজেকে নরম করে মোহরের দিকে তাকালেও মোহরের গলায় খামতির দগদগে দুটো দাগ দেখে চোখ জলজল করে উঠল মিথিলার। যেটুকু বিশ্বাস করতে ইচ্ছে করেছিল, এই দৃশ্য যেন আগুনের ফুলকির মতো তেতে উঠল। এক ধাক্কায় সরিয়ে দিল মোহরকে, আরেক ধাক্কা সামলাতে না পারে ছিটকে পড়ল। শরীরের আঘাতের চেয়ে বক্ষের আঘাতে খান খান হয়ে গেল অন্তঃস্থল। মস্তিষ্কের প্রচণ্ড ধাক্কায় পাথর হয়ে গেল। চোখ থেকে অশ্রুপাত হুট করে বন্ধ হয়ে গেল। সারা দুনিয়াটা তীব্র বিশৃঙ্খী জাহান্নামের একাংশ মনে হতে লাগলো। আধার হয়ে আসা চোখ মুখে কোনো কিছু ঠাওর করার আগেই দিলারা বেগম ছুটে এসে মোহরের চুলের মুঠি টেনে ধরে দাঁড় করালো। নির্লজ্জ বেহায়া মেয়ে, নষ্টিফুষ্টি করে বেড়ানোর এত শখ, তাই না? মায়ের এমন করুণ অবস্থা দেখেও সারা রাত বাড়ির বাইরে ছিলি। কি করছিলি বল? কোন নাগরের সাথে ছিলি? আজ তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আপা অকালে আমাদের ছেড়ে চলে গেল বলেই কান্না জুড়ে দিল। মোহর প্রতিক্রিয়াহীন দৃষ্টিতে তাকিয়ে রইল দিলারা বেগমের দিকে। কাল পর্যন্ত এই মানুষটাই তার মায়ের অসুস্থতা নিয়ে কত খোঁটা দিল। তার ঘাড়ের উপর নাকি বোঝা হয়ে চেয়ে আছে মোহর আর তার মা। মরলে পরে দুদণ্ড শান্তি পাবে, অথচ আজ সে মা মারা যাওয়াতে এমন মায়া কান্না জড়িয়েছে যেন। আর কিছু ভাবতে পারল না মোহর। তার আগেই পাশে থেকে এক বয়স্ক মহিলা বলে উঠল, এই মেয়ে সমাজের কলঙ্ক। আমি নিজে চোখে দেখেছি, আজ সকালে ওকে বাজারের উপরে একটা বড় কালো রঙের গাড়িতে করে কেউ রেখে গেল। বলি, একবেলা ভাত পাও না ঠিক মতো, অত বড় গাড়ির মালিকের সাথে তোমার কিসের ওঠা বসা? কি মনে করো বুঝি না কিছু? হ্যাঁ তাই তো, এই মেয়েকে গত পরশু আমি দেখেছি চুপি চুপি রাত 11টায় বাড়ি ফিরছে। কি মনে করো পানির পাতিলে পা দিয়ে রাখি আমরা? চুরকি বাতাসে পেকেছে? আশেপাশের মানুষের কথা বিষের মতো চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে মোহরের শরীরে। মুঠিতে ধরে রাখা চুলগুলো আরও জোরে চেপে ধরল। দিলারা টান দিয়ে বলল, তোকে আর কিছুতে রাখবো না আমার বাড়ি। তোর ছোঁয়া পেলে আমার মেয়েটাও নষ্ট হয়ে যাবে। ওকে বের করে দাও চাচি, ওর ছায়াও যেন মায়ের আশেপাশে না আসে। শেষ বিদায়ের বেলায় ওর মতো কলঙ্ককে পাশে রেখে মায়ের আজা বাড়াতে চাই না আমি। বের করে দাও ওকে। নিজের বোনের মুখের কথাগুলো তীরের ফলার মতো অন্তর্বিধি হয়ে এফোর ওফোর করে দিল মোহরকে। দুটো শব্দ বলার মতো শক্তি পাচ্ছে না আর। দিলারা মোহরকে টেনে নিয়ে চৌহদ্দি বরাবর ছিটকে ফেলে দিল। মুখ থুবড়ে পড়তে পেছন থেকে এক লোকের কণ্ঠ কানে ভেসে আসলো, এই ছেলেটা আবার কে? এই ছেলেটাকেই তো দেখেছি আমি সকালে। এই ছেলেটাই ওকে গাড়িতে করে রেখে গিয়েছিল। দেখেছ তো, এই জহুরা খাতুনের চোখ ভুল দেখে না। পশ্চাতে হতে আসা বাক্যগুলো কর্ণকুহরে পৌঁছাতেই তরিত মুখ তুলে তাকালো মোহর। অত্যধিক লম্বা চড়া সৌষ্ঠব গড়নের একটা অবয়ব দাঁড়িয়ে ওর সামনে। ধূসর বর্ণের অপার্থিব চোখ জোড়ার অদ্ভুতরে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মোহরের দিকে। অবাক, বিব্রত কিংবা জড়তা সবকিছু ছাপিয়ে চেহারায় দূঢ় স্থিরতা বিরাজমান। মোহর পূর্ণ দৃষ্টিতে বাক্যহীন বিস্ময় নিয়ে তাকিয়ে থাকা অবস্থায় সুঠাম হাতখানা এগিয়ে ধরল ওর সামনে। প্রচণ্ড জোরে গাড়ির ব্রেক কষার দরুন
তাৎক্ষণিক ধ্যান ভাঙল মোহরের। চোখ খুলে তাকিয়ে পাশে ফিরতে দেখল তার পাশে বসে থাকা লোকটি গাড়ি থেকে নেমে গেছে। মোহরের ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে গাড়ির দরজা না খুলেই বাড়ির ভিতরে হাঁটা ধরল। মোহর তাতে অবশ্য দুঃখ পায়নি। কোনো রকম প্রতিক্রিয়া ছাড়াই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সহসা সব কিছু যেন থমকে গেল। ধীর গতিতে চোখের পলক ফেলল দুবার। মোহরের সম্পূর্ণ সজাগ দৃষ্টি তখন স্থির নেত্রে আটকে আছে সামনের দোতলা বাড়িটার দিকে। আরেকটু এগিয়ে আলিশান গেটের পাশে লাগানো বর্গাকৃতির কালো বর্ণের নেমপ্লেটের দিকে এক নজর তাকালো। চিকচিকে স্বর্ণালী বর্ণের অদ্ভুত একটা হরফে লেখা আব্রাহাম ম্যানশন। সামনের সৌচ্চ আলিশান বাড়িটার দিকে তাকিয়ে নাজুক দৃষ্টি সরিয়ে নিয়ে মৃদুমন্দ পায়ে এগিয়ে গেল। অদূরেই দাঁড়িয়ে আছে লোকটা। মুহূর্তের জন্য ধক করে উঠল মোহরের। রোমন্থন গতিতে এগিয়ে যেতে দুর্বল হাতের কবজিটা মুঠোবন্দি হলো প্রচণ্ড দৃঢ় এক মুষ্টিতে, যেন একটু আলগা হলেই হারিয়ে যাবে। তর্জনী তুলে দরজার বেল বাজালে অবিলম্বে খুলে গেল বৃহৎ আকৃতির কাঠের দরজাটা, যার সামনেই দাঁড়ালো মানুষকে নিহাত ছোট্ট একটা বাচ্চা লাগবে। গটগট পায়ে মোহরের হাত ধরে ঘরে ঢুকতেই আচানক কেউ ঝড়ের বেগে এসে ঝাপটে পড়ল সেই ব্যক্তিটির বুকে, যার নামে কিছুক্ষণ আগে কবল পড়েছে মোহর। রাজ, রাজ, কোথায় ছিলে তুমি সারা রাত? জানো কত টেনশন হচ্ছিল। আঙ্কেল, আন্টি, গ্র্যানি, মম, ড্যাড সবাই কত টেন্স ছিল। অ্যান্ড আই কান্ট স্লিপ হোল নাইট। আই ওয়াজ সো ওয়ারিড ফর ইউ। বলো না, কোথায় ছিলে তুমি? হোক সদ্য বিয়ে করা, তবুও নিজের স্বামীর বুকে অন্য কাউকে জড়িয়ে থাকতে দেখে কেউ সহ্য করতে পারবে না। কিন্তু মোহরের কোনো প্রতিক্রিয়া হলো না। ঠায় দাঁড়িয়ে রইল নির্জীব হয়ে। দুহাত ছড়িয়ে দিল লেপ্টে থাকা মেয়েটিকে বুক থেকে। সকলের কৌতূহলী দৃষ্টি মোহরের হাতে আবদ্ধ থাকা রাজের হাতের দিকে। কাল সারা রাত কোথায় ছিলে মেহেরাজ? তোমাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। কাল সকালে বেরিয়েছ, অথচ একবার বাড়িতে ইনফর্ম করার প্রয়োজন বোধ করনি। সকলে কতটা চিন্তিত ছিল তুমি কি বুঝতে পারছো? উপস্থিত মধ্যবয়স্ক লোকটার প্রশ্নেও কোনো উত্তর দিল না মেহরাজ। তবে ততক্ষণে মাঝে বয়সী একটা মহিলা এগিয়ে এসেছে। চোখ মুখ ফোলা ফোলা, অবিন্যস্ত চেহারা তার। দেখেই মনে হচ্ছে কাল সারা রাত হয়তো ঘুমাতে পারেনি। তিনি কোনো কিছু তোয়াক্কা না করে এগিয়ে এসে ঝাপটে দিল মেহরাজকে। ওর গালে হাত বুলিয়ে দিয়ে কান্না মিশ্রিত গলায় বলল, মেহরাজ বাবা, কাল সারা রাত কোথায় ছিলি তুই? মায়ের জন্য কি তোর একটুও চিন্তা হয় না বল? তুই জানিস না তুই বাড়ি না ফেরা পর্যন্ত আমি ঘুমাতে পারি না। তাও কেন বাড়িতে ফিরিসনি? আমি চিন্তায় মরে যাচ্ছিলাম বলে এলোমেলোভাবে মেহরাজের গালে হাতে বুকে হাত ছুঁয়ে দিল। দুহাত গালে রেখে লম্বা শরীরের মেহরাজের মুখ এগিয়ে নিয়ে এনে চুমু দিয়ে বলল, সে যাই হোক, আমার মানিক বাড়িতে ফিরেছে আর কিছুটি চাই না আমার। তুই আয় বাবা, সারা রাত নিশ্চয়ই কিছুই খাসনি বলে মেহরাজের হাত ধরে এগিয়ে নিতে লাগলো গম্ভীর মুখের লোকটি। ওনাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও, আমি সব সময় ছেলেকে নিয়েই পাগল হয়ে যাও। আশেপাশের কোনো কিছুই কি তোমার চোখে পড়ে না? তরিত সকিচিত হলেন যেন আম্বি। ঘাট ঘুরিয়ে মেহরাজের দিকে তাকিয়ে দেখল সে এখনও আগের মতো নিশ্চুপ, নিরুত্তর দাঁড়িয়ে। প্রচণ্ড গাম্ভীর্যে ভরা মুখ, হাতটা এখন আবদ্ধ তারই পাশে দাঁড়ানো এক অপরিচিতার হাতে। এ মেয়ে কে মেহরাজ? হ্যাঁ, আমরা তো একে চিনি না। হুই সিরাজ? মিসেস আম্বিয়ার কথায় শহীদ পাশে দাঁড়ানো মেয়েটিও কৌতূহলী গলায় জিজ্ঞেস করল। উপস্থিত 6 জোড়া চোখে তখন চূড়ান্ত উদ্গ্রীব, অনুসন্ধিৎসা। মেহরাজ এক পলক তাকালো ওর পাশেই দাঁড়ানো মেয়েটির দিকে। সুস্থির প্রশান্ত গলায় উচ্চারণ করলো 4টি শব্দ, শি ইজ মাই ওয়াইফ। এই 4টি শব্দে যথেষ্ট ছিল দুর্বিদ্ধ প্রাচীরের মধ্যবর্তী অবস্থানকৃত মানুষগুলোর মধ্যে এক তুফান বয়ে দিতে। মেহরাজের কথার মর্মার্থ বুঝতে যেন কয়েক মুহূর্ত লেগে গেল সবার। মেহরাজ, ইউ আর কিডিং রাইট? প্লিজ সে, হু ইজ শি? ইজ শি ইউর ফ্রেন্ড? কি হলো, তিয়াশার কথার উত্তর দাও। এটা কোন ধরনের রসিকতা? কি যাতা বলছো? যেন খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে ইয়ার্কি করার অপরাধে খানিক থমকে উঠলেন মেহরাজের বাবা। তিয়াশা নামের মেয়েটি অপ্রস্তুত চেহারায় এগিয়ে এসে বলল, ইটস ওকে আঙ্কেল, তুমি ইয়ার্কি করছো রাইট? মেহরাজের ধূসর বর্ণ চোখ জোড়া ঘুরিয়ে তাকালো। সমুদ্রের ন্যায় প্রশান্ত সুরে বলল, কখনো করেছি? পিনপত্র নীরবতা চেয়ে গেল খানিক সময় ধরে। উপস্থিত সকলের উৎকণ্ঠা ছাড়িয়ে মেহরাজ নিজেই বলে উঠল, শি ইজ মাই ওয়াইফ। আমি আজ সকালেই সজ্ঞানী স্বেচ্ছায় ওকে বিয়ে করেছি। মেহরাজ, কি বলছো তুমি? কোনো আন্দাজ আছে? এভাবে হুট করে একটা মেয়ে তুলে এনে ওয়াইফ বললেই কি মেনে নেবে কেউ? চিৎকার করে উঠল মেহরাজের বাবা। মিসেস আম্বে এখনও পাথরের মতো থ মেরে দাঁড়িয়ে আছে। এবার আতকে উঠল তিয়াশা। ছুটে এসে মেহরাজের সামনে দাঁড়িয়ে বলল, রাজ, হ্যাভ ইউ গন মেড? ইউ আর কমিটেড। তুমি কি করে যাকে তাকে এনে নিজের বউ বলতে পারো? এত প্রশ্নের উত্তর দিতে আমার ভাল লাগছে না। বিয়ে হয়েছে মানে হয়েছে, এ ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না বলে এগুতে নিলে আম্বি ওর সামনে দাঁড়িয়ে বলল,
কী সব বলছিস বাবা? এটা হতে পারে না, তুইও জানিস। সত্যিটা বল, কী হয়েছে? কে এই মেয়ে? তিয়াশা এগিয়ে গিয়ে মোহরের সামনে দাঁড়িয়ে ওর বাহু চেপে ধরে ঝাঁঝালো গলায় বলল, হে ইউ, হু আর ইউ? এই মেয়ে নিশ্চয়ই তোমাকে ব্ল্যাকমেল করেছে কিছু নিয়ে। এসব থার্ড ক্লাস মেয়েদের আমার খুব ভালো করেই চেনা আছে। বড়লোক ছেলে দেখলেই ভেলকি দেখিয়ে গলায় ঝুলিয়ে পড়তে চায়। কথা বলছো না কেন? কে তুমি? মোহরকে দুহাতে ঝাঁকিয়ে বলল তিয়াশা। এতক্ষণ নিশ্চুপ দর্শকদের ভূমিকায় থাকা মেহরাজের চাচি এগিয়ে এলো। কটাক্ষ করে বলল, এই মেয়েকে দেখিয়ে বোঝা যাচ্ছে কেমন পরিবারের। এই মেয়েকে তুমি বিয়ে করেছো কিভাবে মেহরাজ? আমার কিন্তু এখনও বিশ্বাস হচ্ছে না তোমার কথা। মেহরাজের বাবা আজহার ধপ করে সোফার উপরে বসে পড়লেন। তার পাশে দাঁড়ানো ভাইকে উদ্দেশ্য করে বলল, আরহাম, ওকে ঠিক করে বলতে বলো কি হয়েছে? কাল সারা রাত কোথায় ছিল? হুট করে একটা মেয়ে এনে বলে দিল বিয়ে করে এনেছি, আর মেনে নিলাম। এটা কি সিনেমা নাকি? গর্জে উঠল আজহার। ঘেমে গেছে পুরো শরীর। আরহাম ওনাকে শান্ত করে এগিয়ে এলো। মোহরের সামনে দাঁড়িয়ে বলল, এই মেয়ে নাম কি তোমার? মোহর শিকদার। ওদের অস্থিরতা ব্যাপক অভিব্যক্তিকে অগ্রাহ্য করে স্থির ক্লান্ত কণ্ঠে উত্তর দিল মোহর। আজহার বিদ্যুতের গতিতে উঠে দাঁড়ালো। চমকিত গলায় বলল, কি বললে? মোহর শিকদার? প্রত্যুত্তরে ঘাড় নাড়ালো কিঞ্চিত। আরহান ঘুরে দাঁড়িয়ে বিস্ফোরিত চোখে তাকালো আজহারের দিকে। মুহূর্তে চোখেই যেন কত কিছু বলে ফেলল দুজন। তবে অন্য কারো দৃষ্টিগোচর হলো না সেসব। হুট করে মোহরের সমস্ত শরীরে ঝিম দিয়ে উঠল। কাল থেকে অভুক্ত দেহে এত শারীরিক মানসিক চাপে বিধ্বস্ত শরীর হুট করে সম্পূর্ণ ভার ছেড়ে দিল। চোখের সামনে ঝাপসা হয়ে আসতে আসতে নিভে গেল আলো। ধপ করে লুটিয়ে পড়ল মেঝেতে। যন্ত্রণায় ভার হয়ে আসা সারা শরীর মাথা নিয়ে চোখ খুলে তাকালো মোহর। চোখ খোলার সাথে সাথে নিজের মুখের উপর একটা মেয়েলি চেহারা উবু হয়ে থাকতে দেখে আচমকা আটকে উঠল। তবে মেয়েটা যেন ভীষণ বিরক্ত হলো মোহরের এরূপ প্রতিক্রিয়া দেখে। কিন্তু সেসবে গা না করে এক ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। কয়েক মুহূর্ত নির্লিপ্ত বসে রইল মোহর। ঘাড় ঘুরিয়ে আশপাশ দেখতে উপলব্ধি করলো ভীষণ আভিজাত্য সম্পূর্ণ দামি জিনিসে সাজানো একটা ঘরে বসে আছে বর্তমানে। কোনো কিছু বোধগম্য হলো না ওর। কী থেকে কি হয়ে গেল? অজানা টাইফুনের মতো কোনো বৈরী হাওয়া এসে তার জীবনটা কয়েক ঘন্টা এসপার উসপার করে দিল। সব কিছু কোনো এক নাম না জানা বৈরাগী উপন্যাসের মতো লাগছে। কি থেকে কি হলো? এ কোন বাড়িতে এনে ফেললো ওর নিয়তি? কিসমতারি প্রকাণ্ড নিষ্ঠুরতম লীলাখেলা ষড়যন্ত্রের বেড়াজাল এ কোন নাম না জানা রাজ্যে এনে ফেলল। বিদ্যুতের ঝলকানির মতো মনে পড়ে গেল 3 দিন আগের কথা। রাত তখন প্রায় 9টা। মেডিকেল ক্লাস শেষ করে দুটো টিউশনি করিয়ে বাড়ি ফিরতে আজ একটু বেশি দেরি হয়ে গেছে। সন্ধ্যায় যে বাচ্চাটাকে পড়াতে যাই আজকে সে নানুবাড়ি থেকে ফিরেছে। মোহর চলে আসতে চাইলেও বাচ্চাটার মা মোহরকে বসিয়ে রেখে তার মেয়ে ফিরলে পড়িয়েই তবেই ছেড়েছে। মহিলা ভীষণ রুক্ষ স্বভাবের। একদিন পড়াতে না গেলেও টাকা কমিয়ে দেয়। কিন্তু তাতে কি, টাকা তো পাচ্ছে দুটো। চরম অভাবের সময় এই টিউশনি যে করাতে পারছি এই অনেক। বেশ দেরি হয়ে যাওয়ায় দ্রুত পায়ে হাঁটছে। ব্যাগে মাত্র 70 টাকা আছে। আর যদি রিক্সা করে বাড়ি যায় তবে কাল হেঁটে যেতে হবে। সকালে টিউশনি করিয়ে হেঁটে যেতে নিলে ক্লাসে অনেক দেরি হয়ে যাবে। পায়ের গতি আরও বাড়িয়ে দিল মোহর। কিন্তু আরেকটু এগুতেই সামনের দৃশ্য দেখে না চাইতেও থমকে গেল। আশপাশটা পুরো শুনশান। অটোরিকশা এগুলিতে সন্ধ্যার পর আসে না খুব একটা। এরকম নিস্তব্ধ নির্জন জায়গার রাস্তার মাঝ বরাবর একজনকে উপর হয়ে বসে থাকতে দেখে বেশ ভয় পেয়ে যায় মোহর। পুরুষ অবয়ব, বেশ লম্বা সুঠাম শরীর। এক পা করে এগিয়ে গেল লোকটা। আদৌ জীবিত কি মৃত বোঝা যাচ্ছে না। মোহর চাইলেও এড়িয়ে যেতে পারল না। হাঁটু মুড়ে বসে কাঁপা কাঁপা হাতে লোকটার কবজিতে ধরল। পালস চলছে, তবে তা ভীষণ ক্ষীণ গতিতে। মোহর কয়েকবার ধাক্কা দিয়ে ডাকার চেষ্টা করলো। অস্পষ্ট আওয়াজ বেরিয়ে এলো লোকটার মুখ থেকে। 2 হাত দিয়ে মুখটা তুলতেই দেখলো কপাল গড়িয়ে রক্তের ফিনকি ছুটে পড়ছে। মোহর তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। এক্ষুনি হসপিটাল নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। ছুটে গিয়ে মেন রাস্তার ধারে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পর একটা অটো পেলে ড্রাইভারকে নিয়ে আসলো। দুজন মিলে ধরে ভারী শরীরটা অটোতে তুলে হসপিটালের উদ্দেশ্যে চলতে শুরু করলো। তবে মোহরের ভেতরে ভীষণ দুশ্চিন্তা ভয় কাজ করছে। একেবারে অজানা একটা ব্যক্তিকে নিয়ে হসপিটালে গিয়ে কি বলবে, কিসের পরিচয় দেবে সে? কিন্তু মাঝ রাস্তায় একটা মানুষকে মরতে দিয়ে এড়িয়ে যাওয়ার মতো অমানবিক কাজটাও তো করতে পারছে না। কয়েক মিনিটের মধ্যে হসপিটালের সামনে এসে দাঁড়ালো অটো। অপরিচিত লোকটাকে ধরাধরি করে ভেতরে নিল। তবে মোহরের আর খুব একটা ভোগান্তি হয়নি, কারণ হসপিটালে তখন রাউন্ড এসেছিল ওরই ডিপার্টমেন্টের টিচার ডক্টর ফায়াজ করিম। তার ভরসায় অচেনা লোকটাকে হসপিটালে ভর্তি করে বাড়ি ফিরেছিল। পরদিন সকালে দেখতে গেলেও লোকটাকে আর পায়নি সে। স্টাফদের থেকে জানতে পারল সকাল ভোরেই লোকটা সব পেমেন্ট করে দিয়ে বেরিয়ে গেছে।
বেশ অদ্ভুত লেগেছিল মোহরের। শুনশান রাস্তায় একা একটা মানুষকে ওভাবে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশে গাড়িও ছিল না যে অ্যাক্সিডেন্ট হতে পারে। তবে সমস্যা শুরুই হয়েছিল ওখান থেকে। সেদিন রাতের অজানা লোকটাই মেহরাজ, আর সেদিন তাকে নিয়ে হসপিটাল যাওয়ার সময় মোহরের চাচা রহমান আর সাথে আরও কিছু এলাকার লোক দেখেছিল। কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকেনি। গতরাতে ধূপধাপ পায়ের শব্দে ঘোর ভেঙে উঠে দাঁড়ালো মোহর। ভাবনাচ্যুত হলে তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করল তিয়াশা। তার পেছন পেছন মিসেস আম্বিও ঢুকল। তিয়াশাকে দেখি তখনকার কথাগুলো মনে পড়ে আচানক আঁতকে উঠল ওর অন্তঃসত্ত্বা। তিয়াশা কি মেহরাজের ভালোবাসা? সে নিজে একটা মানুষের ঘর ভাঙল। হাজারো নিশ্চয়তাহীন জল্পনা মস্তিষ্কে ঘিরে ধরলে অধাতস্থ নিজেকে সামলে নেওয়ার আগেই মেয়েটা ক্ষিপ্ত রূপে ছুটে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল মোহরের গালে। টাল সামলাতে না পেরে ধপ করে পড়ল। অবিলম্বে তিয়াশা মোহরকে টেনে তুলে চেঁচিয়ে বলল, তুই তুই আমার সংসার ভেঙেছিস, আমার ভালোবাসাকে নিজের করে নিয়েছিস। বল বল কি করে ফাঁসিয়েছিস রাজকে? বল কি চক্রান্ত করে বিয়ে করেছিস? নির্লজ্জ বেহায়া মেয়ে, কী করেছিস বল? কি করে তুই রাজকে ফাঁসিয়েছিস? কেন ও তোকে এক রাতের মধ্যে বিয়ে করেছে বল? তিয়াশা এক হাতে মোহরের বাহু চেপে ক্রমাগত গর্জে উঠছে। মিসেস আম্বি একপাশে দাঁড়িয়ে ক্রুদ্ধ চোখে তাকিয়ে দেখছে তা। তিয়াশা, ছাড়ো ওকে। তীক্ষ্ণ পৌরা কণ্ঠে তিয়াশা দরজার দিকে তাকালো। মোটা পাড়ে সাদা রঙের জামদানি পরিহিত মহিলাটি এগিয়ে এলেন। চোখে চিকন সোনালি ফ্রেমের চশমা। বৃদ্ধা বয়সের ভারে ঝুঁকে গেলেও চোখে মুখে স্পষ্টত আভিজাত্য। সম্ভ্রমের ছাপ হুট করে তিয়াশা শান্ত বনে গেল। বৃদ্ধার আগমনে বেশ ভরকে গেছে তার চেহারার অস্বস্তিতে স্পষ্ট। পায়ের স্যান্ডেলের খটখট শব্দ করে এগিয়ে এলো। মোড়ের দিকে এক নজর তাকিয়ে ক্রুদ্ধ চোখে তাকালো পিয়াসার দিকে। তুমি ওর গায়ে হাত তুলেছ? তিয়াশা প্রত্যুত্তরে চুপ রইল। অশান্ত চেহারায় আম্বির দিকে তাকালো একবার। বয়স্কা কণ্ঠস্বর মুহূর্তেই তেতে উঠল। তোমাকে প্রশ্ন করেছি আমি, তুমি ওর গায়ে হাত তুলেছ? পৌরা কণ্ঠের উচ্চশব্দে কেঁপে উঠল তিয়াশা। আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে ও। চুপ করো। তোমার সাহস কী করে হলো ওর গায়ে হাত তোলার? ভরা আসরে মেহরাজ কী বলেছে শুনতে পাওনি তুমি? ও যে মেহরাজের বিয়ে করাবো, এটা কি তুমি শুনতে পাওনি? কোন সাহসে তুমি এই বাড়ির বউয়ের গায়ে হাত তুলেছ? কিন্তু দিদা, মেহরাজ আমার হওয়ার কথা ছিল কিন্তু এখন আর নেই। ভাগ্যে যা স্থির ছিল তাই হয়েছে। তা বলে তুমি ওর গায়ে হাত তুলেছ? আর আম্বি, তোমার কাছ থেকে এটা আশা করিনি। নিজের ছেলে বউকে দাঁড়িয়ে থেকে মার খাওয়াচ্ছ তুমি। ও আমার ছেলের বউ না, মানি না আমি ওকে। আমার বাবুর বউ মানি না। ও একটা ঠক, ছলচাতুরি করে বিয়ে করেছে আমার ছেলেকে। তোমার ছেলে নিজে মুখে বলেছে ও সজ্ঞানের স্বেচ্ছায় বিয়ে করেছে। তবুও এ কথাটা কিভাবে বলছো? হ্যাঁ বলছি মা, বলছি। আমার ছেলের বউ হয়ে তিয়াশার আসার কথা ছিল, আর ওই হবে। বাকি রইল এই মেয়ে। এই 2 টাকার মেয়েকে আমি দুদিনে দূর করব আর আমার বাবুর জীবন থেকে। অশ্রুসিক্ত গলায় এক প্রকার চেঁচিয়ে বলল আম্বি। মোহরের দিকে বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে একবার তাকিয়ে গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। আম্বির পেছন পেছন তিয়াশাও বেরিয়ে যায়। মহিলা ওদের যাওয়ার পানে তাকিয়ে এগিয়ে আসে মোহরের দিকে। ও এক কোণা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে এক ফোঁটা রক্ত লেগে আছে। মোহরের হাত ধরে এগিয়ে এনে খাটের উপর বসালো মহিলা। নিজেও বসলো পাশে। ঠোঁটের কোণায় লেগে থাকা রক্ত হাতের আঙ্গুলে মুছে দিয়ে বলল, জ্বলছে? ঘন ঘন মাথা নাড়িয়ে না বলল মোহর। মহিলা দরজার কাছেই দাঁড়িয়ে থাকা কাজের মেয়েটিকে কিছু একটা ইশারা করতেই বেরিয়ে গেল সে। মহিলা মোহরের থুতনিতে হাত রেখে বলল, মোহর, তাই তো? আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল মোহর। এক দৃষ্টিতে তাকিয়ে রইল মোহরের দিকে। গভীর ভাবনায় খানিক মত্ত থেকে ধাতস্থ করল নিজেকে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। যথাসম্ভব গম্ভীর কণ্ঠে বলল, আমার নাম সাহারা, মেহরাজের দিদা, মানে তোমার দাদি শাশুড়ি। তুমিও আমাকে দিদা বলেই ডাকবে। খানিক দম নিয়ে আবারও বলতে আরম্ভ করলো, আমি জানি তুমি শারীরিক কিংবা মানসিক কোনোভাবে সুস্থিত নেই, আর না থাকাটাই স্বাভাবিক। তবে এদের এহেন আচরণে একেবারেই ভেঙে পড়ো না। তিয়াশার সাথে মেহরাজের পারিবারিকভাবে বিয়ে ঠিক করে রাখা। ছুটি থেকে পছন্দ করে মেহরাজকে। মেয়েটা একটু উদ্ভট স্বভাবের, তাই এরূপ দুর্ব্যবহার করেছে। আর আম্বিয়া কথা বললে মেহরাজ ওর ভীষণ আদরের, একমাত্র দুর্বলতা মেহরাজ ওর। আম্বির কাছে সমস্ত দুনিয়া একদিকে আর মেহরাজ একদিকে। আদরের ছেলের এমন অকস্মাৎ কাজে অনেক বড় ধাক্কা পেয়েছে, তাই এমন করছে। ও ঠিক হয়ে যাবে। বলতে বলতে কাজের মেয়েটি ঘরে ঢুকলো। হাতে একটা ফার্স্ট এড বক্স আর কয়েকটা শাড়ি। সাহারা বেগম বক্সটা হাতে নিয়ে নিজ হাতে মলম লাগিয়ে দিল মোহরের ঠোঁটে। ব্যস্ত গলায় বলল, বাবা কি করেন তোমার? 6 মাস আগেই মারা গেছে।
হুট করে সাহারার হাত থেমে গেল। অদ্ভুত চোখে তাকালো মোহরের নির্জীব চেহারায়। মেয়েটা খুব বেশি ফর্সা না, শ্যামলা আর ফর্সার মাঝামাঝি একটা গড়ন। চেহারার ক্লান্তি বিধ্বস্ততাকে ছাড়িয়ে অদ্ভুত এক মায়া ঝিলিক দিয়ে উঠছে। স্থির তাকিয়ে থেকে আবারও জিজ্ঞেস করল, মা, আজ সকালে মাটি হয়েছে। পরপর যেন ঝটকা খেল সাহারা। অন্যরকম শান্ত গলায় মেয়েটির বলা শব্দে ভিতরটা মুচড়ে উঠল। সামনে বসে থাকা মোহরকে পাথর মূর্তির ন্যায় মনে হলো সাহারার। কথাগুলো যেন যন্ত্রমানবের মতো বলল। বাতাবরণ তমসাচ্ছন্ন ভারী হয়ে আছে। নিশ্চুপ পরিবেশে শুধু মোহরের চাপা দীর্ঘশ্বাসের শব্দ কানে এলো সাহারার। যেন এক অনাসৃষ্টি যন্ত্রণার আভাস ছুঁয়ে দিল সাহারা বেগমকে। কতটুকু বয়স হবে এই মেয়ের? 19 কি 20? এতটুকু মেয়ের দীর্ঘশ্বাস এতটা ভারী হতে পারে? মোহর বরাবরের মতো নির্বিকার বসে রইল। এসে থেকে কোনো রকম প্রতিক্রিয়াও দেখায়নি। সাহারা বেগম গলা খাকারি দিয়ে বলল, ওর নাম নাজমা। তোমার যে কোনো দরকারে ওকে বলবে। আর আমি তো আছি। আপাতত পরনের কাপড় পাল্টে খাবারগুলো খেয়ে নাও। মোহর বাধ্যগত মেয়ের মতো সম্মতি দিল। সাহারা ওর হাতে একটা শাড়ি তুলে দিয়ে বলল, গোসল করে এটা পরে নাও। চুপচাপ শাড়িটা হাতে নিয়ে বাথরুমে ঢুকলো মোহর। শাওয়ার চালু করে দাঁড়িয়ে রইল। পানির ফোয়ারার সাথে যেন দুঃখ কষ্টগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে মোহরের সমস্ত শরীরে। পানি বিন্দুগুলো বিষের মতো ঢুকে যাচ্ছে। এখনও নিজের অবস্থানটা উপলব্ধি করে উঠতে পারছে না ও। কী থেকে কি হলো? নিজের ধ্বংসাত্মক জীবনের সাথে আরেকটা মানুষকেও জুড়ে নিল। কার সংসারে এসে পড়ল? সম্মান বাঁচাতে যে মানুষটা ওকে বিয়ে করেছে সে কি আদৌ ওকে বউ হিসেবে মানবে? লোকটাকে শুরু থেকেই কেমন দুর্বৃত্ত ব্যক্তিত্বের মনে হয়। কথা, চালচলন, দৃষ্টি সবকিছুতে যেন কেমন একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত কাজ করে। অদ্ভুত, প্রচণ্ড অদ্ভুত লাগে মানুষটিকে। অজান্তে গালবে অনবরত অশ্রুধারা বয়ে গেল। পানির প্রবাহের ঝিনঝিন শব্দের সাথে শোনা গেল আকৃতিভরা আর্তনাদ মিশ্রিত কণ্ঠস্বর। তুমি কেন আমায় একা ফেলে চলে গেলে বাবা? তুমি ছাড়া আমাকেও কেউ বোঝে না। তুমি থাকলেও তো আজ এত কিছু হতো না। তুমি কেন চলে গেলে বাবা? মাও তো চলে গেল আমায় ছেড়ে। সাথে দিয়ে গেল নিজের মৃত্যুর দায়ভার, যা আমৃত্যু দোষী হিসেবে বয়ে বেড়াতে হবে আমার। আমি কোথায় এসেছি বাবা? এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি আমায় নিয়ে যাও, তোমার কাছে নিয়ে যাও বাবা। আমার খুব কষ্ট হচ্ছে, খুব। দিবা বাঘ গড়িয়ে প্রসেতকাল নেমেছে ধরণীতে। মাগরিবের নামাজ পড়ে খাটের এক কোণে বসে আছে মোহর। সাহারা বেগম যাওয়ার পরে আর কেউ আসেনি ঘরে। প্রাচুর্যে সজ্জিত ঘরটাকে কেমন কারাগারের মতো মনে হচ্ছে মোহরের। প্রতিটা নিঃশ্বাস ফেলতে বুক চিরে যাচ্ছে ওর। এখানে কেন এলো? কোথায় এলো? বারংবার মনে হচ্ছে খুব ভুল জায়গায় এসে পড়েছে ও। এখানে থাকলে দম বন্ধ হয়ে মরে যাবে ও। এখানে কিছুতেই থাকতে পারবে না। ফুপিয়ে কেঁদে উঠল মোহর। বক্ষের তীব্র যন্ত্রণায় চাপাসর কাঁদতে কাঁদতে বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে গেল। চাপা একটা আর্তচিৎকারে ঘুম ভেঙে গেল মোহরের। দরফরিয়ে উঠে বসল। ধাতস্থ হতে অনেকটা সময় লেগে গেল। সন্ধ্যায় যেভাবে শুয়েছিল ঠিক সেইভাবেই পড়ে আছে দীর্ঘক্ষণ। এক পাশ হয়ে শুয়ে থাকার দরুন ঘাড়ে প্রচণ্ড ব্যথার আবির্ভাব হয়েছে। হুট করে আবারও কেমন চিৎকার ভেসে আসলো মোহরের কানে। কেমন অদ্ভুত আওয়াজ। মোহরের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। বিছানা থেকে পা নামিয়ে মৃদু মন্দ পায়ে এগিয়ে এলো দরজার দিকে। আস্তে আস্তে দরজাটা খুলে বাইরে এলেও ঘুটঘুটে অন্ধকারে কিছুই ঠাউর করতে পারল না। রাত ঠিক কয়টা বাজে মোহর আন্দাজেও ঠাউর করতে পারল না। তবে পুরো বাড়িটা জুড়ে পিনপত নীরবতা। বৃহৎ আকৃতির চকচকে দেয়ালগুলো নিকষ অন্ধকারে অদ্ভুতুরে লাগছে। ঠিক তখনই আবারও সে আর্তনাদ কানে এলো মোহরের। স্পষ্ট শুনতে পেরেছি মেলি কাকতি। কাউকে তীব্র আঘাত করলে যেমন গর্জন করে ওঠে ঠিক তেমনি শোনাচ্ছে আওয়াজটা। মোহরের হাত পা ঠান্ডা হয়ে এলো। অপ্রসিদ্ধ ভয়ে ছিটকে গেল সমস্ত শরীর। কিন্তু তীব্র কৌতূহল অনুসন্ধিৎসা দমিয়ে রাখতে পারল না। অন্ধকার হাতড়ে এগোতে লাগলো। কাউকে চাবুক দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় ঠিক তেমনই শব্দ পরপর দুবার কানে এলো। কম্পন ধরা পায়ে আস্তে ধীরে এগোতে লাগলে অসাবধানতাবশত অন্ধকারে হাতে লেগে কিছু একটা ধপ করে পড়ে গেল। নিস্তব্ধতা জুড়ে বাড়িতে এই ছোট্ট শব্দটাও ঝনঝনিয়ে উঠল দেওয়ালে দেওয়ালে। তবুও মোহর এগোতে লাগলো এক পা করে। সিঁড়ি বেয়ে নামতে লাগলে পেছন থেকে একটা হাত ঝাপটে ধরল মোহরকে। এক হাতে কোমর পিছিয়ে ধরে আরেক হাতে মুখ চেপে ধরল। অকস্মাৎ আক্রমণে সারা দেহ অসাড় হয়ে এলো মোহরের। দুর্বল হাত তুলে সর্বোচ্চ চেষ্টা করছে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু প্রচণ্ড শক্তিশালী দৃঢ় বন্ধন এক চুল আলগা করতে পারল না। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকলো। ভয়, উৎকণ্ঠা, উত্তেজনায় মুখ, জিহ্বা, ঠোঁট শুকিয়ে এলো। এক চুল কথা দূর যেন তীব্র জোরোস্টোমিয়ায় প্রকোপিটু পরিমাণ শব্দ উৎপন্ন করতে ব্যর্থ হলো কণ্ঠনালী। অনেকক্ষণ ধস্তাধস্তির এক পর্যায়ে সমস্ত শরীরের শক্তি ফুরিয়ে গেল। শরীর জুড়ে শীতল স্রোত বয়ে হুট করে ঠান্ডা হয়ে গেল সব। আস্তে আস্তে নিকষ অন্ধকারে নির্জীব চোখ জোড়াও বুঝিয়ে এলো।
প্রভাতবেলা চারিদিক উজ্জ্বল আলোয় চিকচিক করছে দক্ষিণের বিশালাকৃতির জানালা, তার উপরে আবৃত পাতলা পর্দা। সে পর্দা ভেদ করে আজিষ্ণুর উপর নরম আলো পড়তেই কুচকে এলো নেতিয়ে পড়া হরিণী চোখজোড়া। অমসৃণ রুক্ষ শুষ্ক ঠোঁটজোড়া বিরক্তির ভাঁজ পড়ল একটু। একদম ধবধবে ফর্সা না হলেও বেশ উজ্জ্বল গায়ের বরণ, কপালের মাঝ বরাবর কালো একটা দাগ, হয়তো জন্মদাগ, তবে সেটা যেন মায়াভরা মুখখানার সৌন্দর্যের বিস্তার আরও কয়েকগুণ বাড়িয়েছে। সুরেত প্রতাপ ধীরে ধীরে বেড়ে উজ্জ্বল আলোতে ঘুম ভেঙে গেল মোহরের। আদর বোঝা চোখে পাশ ফিরতেই সারা শরীরে ভীষণ যন্ত্রণাভূত হলো। রাতের কথা মনে পড়তে এক ঝটকে চিৎকার করে উঠে বসল। থরথর করে কাঁপছে সারা শরীর। ঠিক কাছেই কারো উপস্থিতি অনুভব করতে দিক বিদিক না ভেবে মানুষটার বুকে হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ল। হাও মাও করে কেঁদে বলল, ও ওখানে কেউ ছিল, কাউকে মারছিল, আমি স্পষ্ট শুনেছি। আমাকে আমাকে কেউ মুখ চেপে ধরেছিল। শান্ত হন, এখানে কেউ নেই। আমি শুনেছি ছিল, কেউ ধরেছিল আমায়। কেউ ধরেনি। দুঃস্বপ্ন দেখেছেন, আপনি নিজের বিছানাতেই ছিলেন। ভরাট আম্বরিক কণ্ঠে হুঁশ ফিরল মোহরের। নিজের অবস্থান উপলব্ধি করতে পেরে ছিটকে সরে গেল। পূর্ণাঙ্গ দৃষ্টি মেলে তাকালো খাটের একদম সাত ঘেঁষে চেয়ারে বসে থাকা লোকটার দিকে। সকালে রোদমুখী উপচে পড়ে ধূসর বর্ণা অদ্ভুত চোখজোড়া চিকচিক করছে। ময়ূরাজের নিগত দৃষ্টি তখন মোহরের দিকে। নিজের দিকে তাকিয়ে হকচকিয়ে পরনের পরিধেয় সুশিস্ত করল। নিজেকে এমন অপ্রীতিকর পরিস্থিতিতে একটা পুরুষের সামনে দেখে অপমানিত বোধ করলো। তবুও ধিমি গলায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। আপনি কি সত্যিই এত ভালো নাকি ভালো সাজার অভিনয় করছেন? মেরাজের কটাক্ষ বোধগম্য হলো না মোহরের। কপালে ভাঁজ ফেলে গাঢ় দৃষ্টিতে তাকালো। মেয়রাজ তার কুচকানো ভ্রুদয় শটান করে বলল, বিয়েটা যেহেতু হয়েছে তাই রীতিমতো কাল আমাদের বাসর ছিল, অথচ কাল এ বাড়িতে এসে থেকে আমাদের দেখা পর্যন্ত হয়নি। বিয়েটা যেহেতু স্বেচ্ছায় করেছি, সমস্ত দায়ভারও স্বইচ্ছাই নেওয়া উচিত। তো বিয়ের রাতে আপনার বর আপনাকে একা ফেলে রাখলো, অথচ আপনার কোনো অভিযোগ নেই? মোহরের কপালের ভাঁজ প্রসারিত হলো। দৃষ্টি স্পষ্ট দৃঢ় করে বলল, অভিযোগ তার কাছে করতে হয় যে নিজের মানুষ। জোর করে সম্মান বাঁচাতে বা দায়বদ্ধতা নিতে বিয়ে করলে স্বামী স্ত্রী হওয়া যায় না, রীতির আওয়াজ তো দূর। কাল সেই পরিস্থিতিতে আপনি আমায় গ্রহণ না করলে আজ আমার অবস্থান কোথায় হতো আমিও জানি না। আপনি আমার জন্য যা করেছেন তাই অনেক। আপনার থেকে আর কোনোভাবেই আশাবাদী নই আমি। বিয়েটা শুধুই প্রতিকূল পরিবেশে ঘটে যাওয়া দুর্ঘটনা মাত্র। মোহরের তীক্ষ্ণ দৃষ্টিতে মিলে শান্তভাবে চাইল মেহরাজ। কোনো উত্তরহীনা উঠে দাঁড়ালো, থমথমে গলায় বলল, তৈরি হয়ে নিচে আসুন। বলেই পা বাড়ালে। মোহর কিছুটা হকচকিয়ে গেলেও স্বাভাবিক গলায় বলল, শুনুন। পা থামিয়ে দাঁড়ালো মেহরাজ। দুহাত পকেটে গুজে ঘাট ঘুরিয়ে প্রচণ্ড শান্ত গলায় বলল, রুদ্ধ, ইউ ক্যান কল মি রুদ্ধ। মেহরাজ, তোমার সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে তুমি কি না কোত্থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলে? এমনটা তোমার কাছ থেকে অ্যাকসেপ্ট করিনি। সব কাজ এক্সপেকটেশন অনুযায়ী হবে এমন তো কোনো কথা নেই চৌধুরী আঙ্কেল। মেহরাজের গা ছাড়া কথায় ভেতরে ভেতরে প্রচণ্ড রকম ফুঁসে উঠল তিয়াসার বাবা ও আকিফ চৌধুরী, তবে মুখে প্রকাশ করল না। আরও চোখে ক্ষিপ্তভাবে তাকালো আজহারের দিকে, কটাক্ষ করে বলল, আপনাকে আমি এক কথার মানুষ ভেবেছিলাম মোর্তজা সাহেব, এখানে তো আপনারা আমার মেয়ের জীবনটাই ইয়ার্কি বানিয়ে দিলেন। দেখুন, এ বিয়েতে আপনি যেমন হতবাক হয়েছেন তার চেয়ে দ্বিগুণ বিস্মিত আমরা নিজেরাও। এমনটা হবে আমরা তো ভাবতেও পারিনি। আরামের বলা কথায় আরও দ্বিগুণ তেতে উঠল আকিব চৌধুরী। সোফা ছেড়ে উঠে খানিক চেঁচিয়ে বলল, 4 বছর ধরে তিয়াসার সাথে মেহরাজের বিয়ে ঠিক করে রাখা। আমার রিলেটিভসরাও এ ব্যাপারে জানে। আর এখন কি না আপনারা বলছেন ছেলে বিয়ে করে এনেছে, আপনারা ভাবতেও পারেননি? একদমই চেঁচিয়ে কথাগুলো বলে হাঁফিয়ে উঠল মোটাসোটা শরীর নিয়ে। রাগে কপাল বেয়ে ঘাম ঝরছে। ক্ষোভপূর্ণ দৃষ্টিতে তাকালো মেহরাজের দিকে। এদিকে এত উত্তেজনা উৎকণ্ঠায় কোনো মনোযোগ নেই। স্বভাবসুলভ শান্তভাবে টেবিলে বসে নাস্তা করছে। সুবৃহৎ লম্বাটে 8 আসন বিশিষ্ট টেবিলের মধ্যিখানে একাই বসে খাচ্ছেন। পাশেই দাঁড়িয়ে আম্বি একবার এটা একবার ওটা তুলে দিচ্ছে মেহরাজের প্লেটে। কিন্তু মমতা ভরা এই আদরটুকু কেউ অগ্রাহ্য করে মেহরাজ শুকনো কাটকাট টোস্টে কামড় বসিয়ে খাচ্ছে। ডান হাতে জুসের গ্লাস, বা হাতে ফোন। দুনিয়াবি সকল ধ্যান জ্ঞান ভুলে ফোনের মাঝেই বুঁদ হয়ে রইল, যেন আধ্যাত্মিক কোনো নেশায় ডুবে গেছে। হুট করে বিপিপ শব্দে ভাইব্রেট করে উঠল ফোনটা। অবিলম্বে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাতলে টান করে রাখা কালো রঙের ব্লেজারটা তুলে হাঁটা ধরল বাইরের দিকে। আম্বি হতাশ হয়ে তাকালো মেহরাজের যাওয়ার পানে। একদিন ছেলে বাড়িতে খায়নি বলে ওর সব পছন্দের পাকোয়ান তৈরি করে টেবিল ভরে ফেলেছে, অথচ ছেলে সেগুলোতে আঙ্গুলের স্পর্শও লাগায়নি। তিনি যে ছেলেকে নিয়ে মাত্রাতিরিক্ত মমতা আদর দেখান সেটা তিনিও ভালোই জানেন। এই জন্য প্রায় সকলের কটাক্ষও শুনতে হয়, কিন্তু তবুও গা করে সেসবে যেন দুনিয়াতে একমাত্র ছেলে ছাড়া আর কিছুই নেই।
আজহার শান্ত দৃষ্টিতে পরখ করল মেহরাজের স্থান্ত ত্যাগ। ওয়াকিফ এবার গলার স্বরটা অদ্ভুত ভঙ্গিমায় পরিবর্তন করে ফ্যাঁসে গলায় রুক্ষ ভাষিতে বলল, ছেলের উপরে একটা কথাও চলে না আপনার মুর্তজা সাহেব? 21 বছরও লাগাম টানতে পারেননি। এরকম 21 বছর আরও 2-3 বার চলে গেলেও লাগাম শব্দটা মেহরাজ আব্রাহামের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সোফাতে গায়েলেই কফির কাপে চুমুক দেওয়ার পূর্ব মুহূর্তে বলল আরহাম। আজহারের নির্বাকতাকে আরও ব্যাপকভাবে হেয় করে উঠে দাঁড়ালো ওয়াকিফ চৌধুরী। গটগট করে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। তন্মধ্যে সিঁড়ি ভেঙে মোহর নিচে নেমে এলো। আশা ন্যূনতম ইচ্ছে ছিল না, তবে সাহারা বেগম নাজমাকে দিয়ে ডাকতে পাঠিয়েছিল ওকে। গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো। এখানে আসতে অনীহা হওয়ার কারণ ভয় নয়, এই মানুষগুলোর রূঢ় আচরণ। কাউকে সহ্য হচ্ছে না মোহরের অজানা অজানা মানুষগুলোর জীবনে এমন চক্ষুশূল হতে চায়নিও। ওদের ব্যবহারে নিজেকে বারংবার তুচ্ছ মনে হচ্ছে। এই তো তুমি এসেছো, আসো খেতে বসো, অনেক বেলা হয়েছে। নিচতলার বাঁদিকের ঘরটা থেকে বেরিয়ে এসে মোহরকে দেখে এগিয়ে এলেন সাহারা। ওর হাত ধরে টেবিলের কাছে নিয়ে গেল। ততক্ষণে বাড়ির পুরুষেরা বেরিয়ে গেছে। আম্বি ট্রেতে করে চা আনছিল সাহারার জন্য। মোহরকে দেখেই বাড়া ভাতে ছাই পড়ার মতো মুখায়াব হয়ে গেল। কুঞ্চিত ভ্রুদয় প্রগাঢ় তিক্ততায় মিশিয়ে রুক্ষ গলায় বলল, ওকে এখানে কেন এনেছেন মা? নাজমাকে বললেই তো উপরে খাবার দিয়ে আসতো। উড়ে এসে জুড়ে বসেছে, খেতে না দিয়ে মেরে ফেলতে তো পারি না। আম্বি, তোমার ব্যবহার দেখে আমি আশ্চর্য হচ্ছি। বাড়ির কাজের লোকের সাথেও এ ধরনের ব্যবহার করা হয় না এই বাড়িতে। নিজের শিক্ষা আদর্শজ্ঞান সবকে ভুলে বসেছ? তা নয়তো কি, এই মেয়েটা আমার ছেলের জীবন ধ্বংস করতে এ বাড়িতে এসেছে। যদি ও ধ্বংস করতেই আসে তবে এটাও তোমার জানা উচিত নিজের ধ্বংসকে নিজেই বিয়ে করে এনেছে মেহরাজ, স্ব ইচ্ছাতেই এনেছে। আর বিয়ে যখন করেছে তাই ও এ বাড়ির বউ। ওকে না এ বাড়ির না মেহরাজ কারো বই মানি না। যত দ্রুত সম্ভব ওদের ডিভোর্স করানোর ব্যবস্থা করব আমি। আপনি ব্যস্ত হবেন না, আমি নিজেই চলে যাব এ বাড়ি থেকে। বললেই হলো চলে যাবে? বড়লোক ছেলে দেখে বিয়ে করেছো, এমনি এমনি ছেড়ে দিবে? তোমাদের মতো মেয়েদের হাড়ে হাড়ে চিনি, জোচ্চোর কোথাকার। কথাগুলো ফুলকির মতো শরীরে বিঁধে গেল মোহরের, কিন্তু প্রতিক্রিয়া করল না। তবে এটুকু বলে ক্ষান্ত হলো না মেয়েরাজের চাচি কাকুলি। এগিয়ে এসে আম্বির পাশেই দাঁড়িয়ে বলল, ওর কথায় কান দেবেন না ভাবি। এইসব কথায় মানুষকে ভিজিয়ে স্বার্থ সিদ্ধি করার ধান্দা। আমি তো বলবো এক্ষুনি গলা ধাক্কা দিয়ে বের করে দাও বাড়ি থেকে। কাকলি, ভুলে যাবে না আমি এখনও বেঁচে আছি। এই বাড়িতে কে থাকবে কে না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাদের মতামত চাইনি। আর যাকে গলা ধাক্কা দিয়ে বের করার কথা বলছো সে কার বউ এটা ভুলে যাচ্ছ কি করে? আপনি ওর হয়ে বলবেন না মা। মেহরাজ ওকে বিয়ে করে ভুল করেছে আর তা শীঘ্রই বুঝতে পারবে। সাহারা ওদের কথা গ্রাহ্য না করে মোহরকে খাবার বেড়ে দিতে গেলে আম্বি বলল, এই তোমার পরনে এটা কার শাড়ি? এটা তো দেখে মনে হচ্ছে, হ্যাঁ এগুলো আমি ওকে দিয়েছি। কিন্তু মা, এখানে কোনো কিন্তু আমি দেখছি না। যেটা যার পাওয়ার কথা ছিল সেই পেয়েছে। মোর প্রচণ্ড অপমান বোধ নিয়েও পরিশ্রান্ত গলায় বলল, আমি আসার সময় কোনো জামা কাপড় আনার সুযোগ পাইনি, তাই বাধ্য হয়ে এটাই পরতে হয়েছে। ক্ষমা করবেন, শাড়িটা আমি আপনাকে ফিরিয়ে দেব। কাকলি ঝাঁঝালো গলায় বলল, বাড়িতে আসতে না আসতে এ বাড়ির বউদের জন্য রাখা শাড়িগুলো হাতিয়ে নিয়েছে। একে রাখলে আরও কত কিছু হাতাবে খোদা জানে। আমি বলে রাখছি এ মেয়ের জন্য অনেক ভোগান্তি পোহাতে হবে বলে দিলাম। বলে হনহন করে চলে গেল। আম্বিও আর সেখানে দুদণ্ড দাঁড়ালো না। মোহর না চাইতেও গাল বেয়ে সিক্তকণা বয়ে পড়ল। এতদিন চাচের কটাক্ষ শুনেছে, এখানে এসে এই মানুষগুলোর না জানি আর কতদিন বয়ে বেড়াতে হবে এসব। শান্ত দুপুরেও প্রকৃতি গুমোট বায়ুশূন্য হয়ে আছে। গাছের পাতাগুলো তীব্রভাবে অনশনে বসেছে। গ্রীষ্মের শেষ দিকেও ধরনের উত্তাপে অতিষ্ঠ হবার জো। কেমন থমথমে পরিবেশে নীরবতা রাজত্ব কায়েম করে আছে। মনে হচ্ছে ঝড়ের পূর্বাভাস। মোহর ঘরমক্ত শরীরে নিচতলার কোণার ঘর থেকে বেরিয়ে এলো। এতক্ষণ সাহারা বেগমের ঘরেই ছিল। মানুষটা এক মুহূর্ত হাতছাড়া করেনি মোহরকে। মোহরের আজ নিজের দাদির কথা মনে হলো খুব করে। শেষ কবে দেখেছিল তাকে? মনে হয় 5-6 বছর বয়সে। আজ সাহারা বেগমকে দেখে তাকে দেখার তীব্র আকুতি হচ্ছে মনের ভেতর। সে থাকলেও হয়তো এভাবে আগলে রাখত মোহরকে। নিজের ভাবনার অজানায় বোধ হয়ে সিঁড়ির দিকে যাচ্ছিল, তখন দরজার বেল বাজারে শব্দ হলো। পা থামিয়ে দাঁড়ালেও দরজার দিকে গেল না। আশেপাশে কেউ নেই। আরও 3-4 বার বিরতিহীনভাবে বাজতে থাকলো ধাতব শব্দের আওয়াজটা। মোহর এদিক ওদিক তাকিয়েও কাউকে পেল না। অজ্ঞতা নিজেই এগিয়ে গেল। দরজা খুলতে একটা বাচ্চার কান্নার শব্দ এসে কানে লাগলো। সামনে দাঁড়ানো অচেনা একটা চেহারা। অবশ্য একদিনে কাকেই বা চিনবে এমন একটা বাড়ির। মেয়েটা মোহরকে দেখেও গ্রাহ্য করল না। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে ধূপধাপ পায়ে বাড়ির ভেতর ঢুকলো। বাচ্চাটার কান্নার শব্দ আরও তীব্র হয়ে উঠল। কিন্তু অদ্ভুতভাবে মেয়েটা
তাতে অসহ্য হয়ে ছিটকে ফেলল বাচ্চাটাকে সোফার উপরে। ব্যথায় চিৎকার করে ওঠা নবজাতকের কান্না কানে না নিয়ে ওপরে উঠে ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। মোহর বিব্রত বোধ নিয়ে এগিয়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিল। বেশ অনেকক্ষণ কাঁধে তুলে দোলানোর পর কান্নার বেগ কমে এলো। রান্নাঘরের দিক থেকে নাজমা বেরিয়ে এসে মোহরের কোলে বাচ্চাটা দেখে বলল, ও মা, এ তো তাথই আপার বাচ্চা। হেই, কি আইসে! আমি তো চিনি না তাথইকে, তবে মনে হলো বাচ্চারই মা। ওকে এভাবে সোফাতে ফেলেই ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। এলোমেলো দ্বিধাদ্বন্দ্বিত গলায় বলল মোহর। নাজমা যেন বিরক্ত হলো কথাগুলো শুনে। মুখ ভেঙচে বলল, মা যেমন জল্লাদ, মেয়ে তার এক কাঠি উপরে। আপনি বাচ্চাটারে একটু রাখেন, আমি অহনি দুধ গরম করে আনতাছি। আহারে, বাচ্চাটা কি লেগে যে ওই ডাইনিটার পেটে হয়েছিল খোদা জানে, বলে গজদাতে গজদাতে চলে গেল। মোহর আগামাথা না বুঝলো, এটুকু বোধগম্য হলো যে মেয়েটার এরূপ আচরণ হয়তো এমনই, তাই ওরা অবগত। বাচ্চাটাকে কোলে নিয়ে সোফাতে বসলে নাজমা ফিডার ভর্তি দুধ নিয়ে আসলে মোহর বাচ্চাটার মুখে সামনে ধরল। বাচ্চাটা এক মুহূর্ত দেরি না করে চকচক শব্দ করে খাওয়া শুরু করলো। ছোট্ট ফিডারটা কয়েক মুহূর্তেই খালি করে হাঁপাতে হাঁপাতে জোরে জোরে নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে তলিয়ে গেল মোহরের কোলেই। হতভম্ব হয়ে তাকিয়ে রইল মোহর। এইটুকু বাচ্চাকে কতক্ষণ না খাইয়ে রাখলে এভাবে খেতে পারে? দুধ খাওয়ার জন্য বাচ্চাটা কাঁদছিল, অথচ মা হয়ে এইভাবে ফেলে গেল। মোহর আরও কিছুক্ষণ ওভাবেই কোলে নিয়ে বসে রইল, অপলক তাকিয়ে রইল নিষ্পাপ নির্মল চেহারাটার দিকে। ওর ভাবনা ছেদ ঘুটে খটাখট শব্দ করে কাকলি খাতুন বাড়িতে প্রবেশ করলো। এতক্ষণ কোথায় ছিল কে জানে, তবে মোহরের কোলে বাচ্চাটাকে দেখে এভাবে আঁতকে উঠল যেন কোনো অঘটন ঘটে গেছে। হুড়মুড়ি এসে ঘামে ভেজা শরীরে মোহরে থেকে বাচ্চাটা ছিনিয়ে নিয়ে বলল, তোমার সাহস কী করে হলো আমার নাতনিকে কোলে নেবার? খবরদার ওকে ধরবা না, বলেই সামনে এগিয়ে যেতে যেতে জোর গলায় ডেকে বলল, মালা, এই মালা, কোন চিপায় মরলি? শিগগিরই আমার ঘরে আয়, বলে চলে গেল। মোহর আর ভাবল না কিছু, ওকে থাকতে দাও ঘরটার দিকে এগিয়ে গেল মৃদুমন্দ পায়ে। রজনী প্রায় মধ্যভাগ তখন। অসুস্থ শরীরে গভীর তন্দ্রায় আচ্ছন্ন মোহর। বাইরে প্রকট শব্দে মেঘের গর্জন আর এলোথেলো বাতাসের তাণ্ডব লীলার মাঝেও খুব ধীরে পা ফেলার শব্দ শোনা যাচ্ছে। মধ্যরাতে ঘড়ির টিকটিক শব্দের সাথে তাল মিলিয়ে এত আস্তে পদক্ষেপ পড়ছে যে শব্দটা আলাদা করার সম্ভাবনা কারণেই। অতি সাবধানে দরজার নব ঘুরিয়ে নিঃশব্দে পা ফেলে ঘরের ভিতর প্রবেশ করলো কেউ। পা টিপে টিপে মোহরের মাথার কাছে এসে দাঁড়ালো। আস্তে আস্তে মোহরের গা ঘেঁষে বসলো। মিশাতুর লোভ মিশ্রিত চাহনিতে তাকালো মোহরের দিকে। পা থেকে মাথা পর্যন্ত খুঁটে খুঁটে প্রতিটি অঙ্গের ভাজে ভাজে চোখ বোলালো, যেন আবছা আলোতে ভ্রমে জলজল করা চোখ দুটো চাহনি দিয়েই স্পর্শ করছে মোহরের শরীরের প্রতিটি শিরা উপশিরা। ঘুমের মাঝে বুকের উপর থেকে আঁচল সরে গেছে মোহরের। পেটের 3/4 স্পষ্ট চোখে বিচ্ছে। ঘন ঘন নিঃশ্বাসের সাথে বুকের ওঠানামা দেখে সারা শরীরে বৈদ্যুতিক ঝটকার মতো ঝিনঝিন করে উঠল আগন্তুকের। ফোঁস ফোঁস নিঃশ্বাসের শব্দে যেন কান গরম হয়ে এলো। মাঝামাঝি দূরত্ব ঘুচিয়ে নিল আগন্তুক। দুহাত মোহরের দুপাশে রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখেই ঝুঁকে এলো খানিকটা। নাসা রন্ধ্র টেনে টেনে আকুল তৃষ্ণার মরণসম উন্মাদনা নিয়ে শুকতে চাইল মেলি শরীরের সমস্ত মিঠা ঘ্রাণ। নড়ে চড়ে উঠল মোহর। ঘুমের মাঝেই ষষ্ঠ ইন্দ্রিয় খুব কড়াভাবে অজ্ঞাত উপস্থিতির জানান দিল, কিন্তু ঘুম বুঁদে হওয়া চোখ টেনে খুলতে বেশ সময় লেগে গেল। আচমকে চোখ খুলে উঠে বসল মোহর। কাপা কাপা নজরের নাজুক দৃষ্টিতে সারা ঘরে চোখ বুলালো। সে নিজে ছাড়া কোনো প্রাণীর উপস্থিতি নেই, কিন্তু মোহরের গাট ফিলিংস হচ্ছে কেউ ছিল এখানে, মাত্রই ছিল। বেগানা ভয়ে গলা শুকিয়ে এলো। পায়ের উপর কাঁথা টেনে জুবুথুবু হয়ে বসে রইল। কেন যেন এখনও মনে হচ্ছে একজোড়া চোখ তাকে দেখছে খুব গভীর, নিগুড় তীক্ষ্ণ ভিদি দৃষ্টি এখনও ঠিক তার দিকে স্থির হয়ে আছে।